ব্যাংক 5টা ব্যাংকের যে মার্জার প্রসেসটা, যেটা নিয়ে আমরা গত 1 বছর ধরে ধাপে ধাপে কাজ করেছি, সেটার একটা পর্ব অর্থাৎ ইন্টারভেনশন স্টেজটা আজকে আমরা ফিজিক্যালি শুরু করেছি। এতদিন তো কাগজে কলমে ছিল, আজকে এটা বাস্তবে আমরা এটাকে রূপ দেওয়ার চেষ্টা করছি। এটার পার্ট হিসেবে আমাদের যারা কনসার্নড অফিসিয়ালস আছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, যারা ব্যাংকগুলোকে এখন সাময়িকভাবে কিছুদিনের জন্য পরিচালনা করবেন, লিকুইডেশন বা অ্যাসেটগুলোকে বুঝে নেবেন এবং পরবর্তীতে নতুন ব্যাংকের সাথে এটার যে মার্জার প্রক্রিয়াটা সেটাকে সম্পাদন করবেন, সেই লক্ষ্যে আজকে প্রথম আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে কোম্পানি সেক্রেটারিকে, 5টা ব্যাংকেরই কোম্পানি সেক্রেটারিকে সকালের মধ্যে। এবং তার পরবর্তীতে কোম্পানি সেক্রেটারি ওইটা পাওয়ার পরে এটাকে আমরা বলছি যে এই চিঠিটা হচ্ছে নন ভায়াবিলিটি লেটার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না, থাকতে পারে না, সক্ষমতা নাই। এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাংকে। তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়ালি ফর্মালি এটা দেওয়া হয়েছে। এটার পরে যেটা হয়েছে, আমাদের একটা কোঅর্ডিনেশন কমিটি আছে সেন্ট্রাল, সেটার মিটিং সম্পাদন করা হয়েছে। আমাদের যারা ফিল্ডে যাবেন এবং একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, এটা আমরা একসাথে বসে পুরো জিনিসটাকে আমরা আবার রিহার্স করে নিয়েছি। আমরা পরবর্তীতে আমাদের সবগুলো ব্যাংকের চেয়ারম্যান এবং যারা এমডি আছেন, নট ইনচার্জ, জাস্ট যারা প্রকৃতপক্ষে এমডি হিসাবে এখানে কার্যরত আছেন, তাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি। তাদেরকে আমরা বলেছি যে মানে ধন্যবাদ দিয়েছি প্রথমত তাদের হার্ড ওয়ার্ক। তারা চেষ্টা করেছেন প্রত্যেকটা ব্যাংককে বাঁচানোর জন্য, চেষ্টা করেছেন ব্যাংকগুলোকে দাঁড় করানোর জন্য। হয়তো সফল হয়নি, বাট আমি বলবো যে এটা ব্যর্থতাও হয়নি, কারণ ব্যাংকগুলোকে একটা স্থানে রাখা হয়েছে যেটা উত্তরণ ঘটাতে পারে নাই, কিন্তু সিস্টেমিক রিস্ক যেটা রান অন দ্য ব্যাংক, সেটা তো করতে দেওয়া হয়নি। তো সেই দিক থেকে তারা সফল হয়েছেন, অন্ততপক্ষে আংশিকভাবে। অবশ্যই আমরা সেই কৃতজ্ঞতাটা তাদেরকে জানিয়েছি যে আমরা ভেরি গ্রেটফুল ফর দেয়ার সার্ভিসেস টু দ্য নেশন, টু দ্য ব্যাংকিং সিস্টেম। এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা, দ্য বোর্ড এখন থেকে সিজ করবে, আজকে থেকে করে ফেলেছে, কিন্তু তাদের কাজটা আমরা প্রশংসিত এবং আমরা সেই প্রশংসারই জন্যই তাদেরকে ধন্যবাদ দিয়েছি আজকে উইথ এ ফর্মাল লাঞ্চ অ্যান্ড অল দ্যাট। সো এটা আমরা করেছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, বোর্ডটা ডিজলভ হবে যে সেই লেটারটা, একটা ফর্মাল চিঠি সেখানে পাঠানো হয়েছে বিআরপিটির মাধ্যমে, এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে, যেটার মাধ্যমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য, একজন করে অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন, এবং তার সাথে যারা সহযোগী থাকবেন। সহযোগিতা সাধারণত আমরা 4টা ফাংশনে বলছি। একটা হচ্ছে, প্রধান কাজ হচ্ছে বিজনেস কন্টিনিউটি, প্রত্যেকটা ব্যাংক যেন ফাংশনালি অপারেশনাল থাকে। 2 নম্বর হচ্ছে আইটি সিস্টেমের ইন্টিগ্রেশন এবং আইটি সিস্টেমের উপর নজরদারি রাখাটা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান যুগে সব কিছু তো আইটি বেসড, কাজে সেখানে আমাদের টেক ওভার কন্ট্রোল থাকতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে এইচআর সিচুয়েশনটা অ্যাসেস করা এবং তারপরে পরবর্তীতে কোঅর্ডিনেট করা, এবং সেই সাথে ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ন্যাশনালাইজ করা। এখন তো এক রাস্তায় হয়তো 5টা ব্রাঞ্চই আছে, এখন তো 5টা থাকবে না, হয়তো 1টা বা 2টো বড় জোর থাকতে পারে। তো এই প্রেক্ষাপটগুলোকে তারা মানে ইভ্যালুয়েট করবেন এবং কার্যকর ব্যবস্থা অ্যাট দ্য ফিল্ড লেভেলে করবেন। কিন্তু আমাদের করসপন্ডিং প্যারালাল একটা সেন্ট্রাল টিম থাকবে, সেই সেন্ট্রাল টিমও আইটি সাপোর্ট দিবে টু দ্য ইন্ডিভিজুয়াল ব্যাংক লেভেল আইটি টিমকে, এবং ব্যাংকের যারা আইটি অপারেশনাল অফিসার আছেন
তারা এটার সাথে সম্পৃক্ত হবেন। তো ইটস ইজ এ কমপ্লিট ইন্টিগ্রেশন ফ্রম বাংলাদেশ ব্যাংক থ্রু আওয়ার রিপ্রেজেন্টেটিভস লেড বাই অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য ব্যাংকের ওই 5টা ব্যাংকের যে সেপারেট কর্মকর্তারা আছেন প্রত্যেক ডিপার্টমেন্টে, HR ডিপার্টমেন্টই হোক, আমাদের IT ডিপার্টমেন্ট হোক, রানিং দ্যাট অপারেশনস, যেটাকে আমরা বিজনেস কন্টিনিউটি বলছি, অর্থাৎ অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে। এলসি খুলতে হবে, আজকেও খুলতে হবে, আগামীকালও খুলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমাদের বিল পেমেন্টস, আমাদের রেমিটেন্স আসতেছে এবং রেমিটেন্সের সেটেলমেন্টগুলো সবই করতে হবে, কাজে বিজনেস চলতে হবে। অ্যাট দ্য সেম টাইম টেক ওভারও হতে হবে। তো এইভাবে আমরা জিনিসটাকে সাজিয়েছি। আমরা ফাইন্যান্স এরিয়াতে একজন দেওয়া হয়েছে, ফাইন্যান্স এরিয়াতে একজনকে দেওয়া হয়েছে যিনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। হ্যাঁ, মানে ওই রোলটা। আর ওই আমাদের তো আলটিমেট বটম লাইন তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংকস, যে কারণে ব্যাংকগুলোর আজকের এই অবস্থা। তো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা তো আমরা সরকারের কাছে দিয়েছি এবং সেটার ভিত্তিতে রেজলিউশন প্রসেসটা হচ্ছে। প্রত্যেকটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে ক্লোজ একটা অবজারভেশনে রাখতে হবে আমাদেরকে, যাতে এটা ফার্দার ডেটোরিয়েট না করে এবং কোনো কিছু হলে সেটা যেন আমাদের নজরে নিয়ে আসে। এখানে বড় একটা রোল হবে যখন মার্জার হয়ে যাবে, তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো, সরকার থেকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে এবং সেই টাকা তখন আমাদের যে 75 লাখ এখানে ডিপোজিটার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তো সেই ম্যানেজমেন্টটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে এটার। তো সব মিলিয়ে আমরা আশা করছি যে আমাদের এই রেজলিউশন প্রসেসটা যেটা আজকে শুরু হচ্ছে, আমরা আশা করছি সেটা একটা স্মুথভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো। এই পর্যায়ে আমরা কোনো ধরনের লে অফ ইত্যাদি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না। এটা পার্ট অফ রেশনালাইজেশন প্রসেস, পরবর্তীতে যদি ছোটোখাটো কিছু করতে হয় সেটা করতে হতে পারে, কিন্তু এই পর্যায়ে আমরা মনে করি যে যে জনবল আছে সেটা অতিরিক্ত হলেও আমরা যে 750 ব্যাংকের যে নেটওয়ার্ক, এই 5টা ব্যাংকের যে 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে সেগুলোর মাধ্যমে আমরা এটাকে রিডিপ্লয় করতে পারবো এবং যেটা যে জায়গায় 4টা-5টা করে আছে সেই জায়গা থেকে কমিয়ে আমরা হয়তো দূরবর্তী জায়গাগুলোতে তাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক এক্সপ্যানশন করে আমরা ডিপোজিটের দিকে প্রথমে নজর দিব, তারপরে লেন্ডিংয়ের দিকে যাব আমরা পরবর্তীতে। আমাদের লক্ষ্য এখানে খুবই সীমিত কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই ডিটারমিন্ড। সেটা হচ্ছে 1 নম্বর, যে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব। দ্যাটস আ চ্যালেঞ্জ। সরকারি ব্যাংক হবে প্রথমে, কিন্তু এটা চলবে বেসরকারিভাবে, অর্থাৎ এটার ম্যানেজমেন্ট, ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড ইত্যাদি আলটিমেটলি বলতে আমরা বছরকে বছর বলছি না, কয়েক মাসের মধ্যেই আমরা 2-1 মাসের মধ্যেই আমরা এটাকে হয়তো রিকনস্টিটিউট করে এটা এখানে প্রফেশনাল লোকজনকে আমরা নিয়ে আসবো এবং উইথ দ্য মার্কেট বেস স্যালারিজ আর এভরিথিং। এটা বেসরকারি ব্যাংকের মতোই, সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে। সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না, অর্থাৎ যারা বর্তমানে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন। পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দিস দ্যাট, সেটা আস্তে আস্তে হবে, হঠাৎ করে কোনো ইউনিফাইড একটা সিস্টেমে এখানে চেঞ্জ করা হবে না, যার মতো আছে সেভাবেই থাকবে। ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব। সেই একীভূত প্রক্রিয়াটা হয়তো 1 বছর লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, যাই লাগুক সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাইব যেটা যেন দ্রুততার সাথে এই একীভূতকরণটাও সম্পূর্ণ হয়। কবে হবে আমি কিছু প্রেডিক্ট করব না, কিন্তু আমরা দ্রুততার সাথে করার চেষ্টা করব, এটাকে স্ল্যাক রাখা যাবে না। আমাদের লক্ষ্য হচ্ছে খুবই অ্যাম্বিশাস। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 35,000 কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল আছে 1500 কোটি টাকা। কাজে এখানে বুঝেন এটা কত গুণ বেশি। এই ব্যাংকের বর্তমান ডিপোজিটের 75 লক্ষ আছে এবং এটা ভবিষ্যতে আমরা দ্রুততার সাথে বাড়ানোর চেষ্টা করব। আমরা মনে করি যে
ইসলামিক ব্যাংকিং হ্যাজ এ ফিউচার ইন বাংলাদেশ। আমরা যে ধরনের মানে শরিয়া কাউন্সিল, শরিয়া বেসড বোর্ড এবং ইত্যাদি করে এটাকে পরিচালনা করব, এটার মাধ্যমে আমরা খুবই আশাবাদী যে ডিপোজিটাররা এখানে তাদের আস্থা রাখবেন। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যে যে জিনিসটাকে আমি এমফেসাইজ করব, 1 নম্বর, প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। অ্যাবসলিউটলি ক্লিয়ার করে বলতে চাই যে এখানে কোনো ধরনের টাকা তোলার অপ্রয়োজনীয় কারণে অর্থ উৎসাহের কোনো দরকার নেই। আমরা প্রত্যেক ডিপোজিটরকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দিব ডে 1 থেকে, যেদিন থেকে একীভূত হবে, হ্যাঁ সেদিন থেকেই প্রফিট দেওয়া হবে বাজার ভিত্তিক রেটে। কাজে কারোই কোনো সঙ্গত কোনো কারণ থাকবে না টাকা তুলে নেওয়ার জন্য। এটা একটা বড় ইস্যু যেটা আমরা অ্যাসিওর করতে চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, টু প্রিভেন্ট এনি কোট আনকোট আনফোরসিন রান যদি হয়, সেই জন্য কিছু সেফগার্ড রাখতেই হয়। যে কোনো মার্জারের সময়, যে কোনো লিকুইডেশন মার্জার ইত্যাদির সময় সেফগার্ড রাখতে হয়। অর্থাৎ আমি যদি আমার এখানে 200 কোটি টাকা থাকে, আমি যদি কালকে যেয়ে বলে আমি 200 কোটি টাকা দিয়ে দাও, তাহলে সবাই যদি এসে লাইন করে দাঁড়ায়, কোনো সময় কোনো ব্যাংকিং পৃথিবীতে টিকবে না। কাজে এখানে কিছু ডিসিপ্লিন রাখতে হবে। এবং এই কীভাবে এটাকে করা হবে, 2 লক্ষ টাকার নিচে মধ্যে যারা আছেন তারা 100% টাকাই তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তার পরবর্তীতে কি হবে সেটা আমরা গেজেট নোটিফিকেশন করে আপনাদেরকে, মানে আপনাদের মাধ্যমে জনগণকে, ডিপোজিটরদেরকে জানিয়ে দেওয়া হবে যে সেখানে আমরা কিভাবে তারা টাকা তুলতে পারবেন ধাপে ধাপে এবং সময়ের সাথে। এটা একটা ডিসিপ্লিন ওয়েতে করতে হবে, একটা রেশনাল ওয়েতে করতে হবে, যাতে ব্যাংক হঠাৎ করে একটা বড় রকমের লিকুইডিটি ক্রাইসিসে না পড়ে যায়। তবে আমি ডিপোজিটরদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন, তার বেশি তুলবেন না। 2 লক্ষ টাকা আছে বলে যে 2 লক্ষ টাকায় তুলে ফেলতে হবে তাও না, কারণ এই ব্যাংক অন্য যে কোনো ব্যাংকের চাইতে শক্তিশালী ব্যাংক হবে এবং ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন অনেক শক্ত। আর কিছু বলবেন আপনি? আমানতকারীদের তারল্য সম যদি থাকে, তারল্য ক্রাইসিস, তাহলে 30% তারা এত কিছু বলার দরকার নেই, স্যার নোটিফিকেশন আসুন। আমরা ডিটেলস কি কি থাকবে সেটা একটা গেজেট নোটিফিকেশন করে সবাইকে জানিয়ে দিব পরবর্তীতে, সরকারের অনুমোদন সাপেক্ষে। সরকার একটা ইন প্রিন্সিপাল অনুমোদন আছে, তার একটু স্পেসিফিক্যালি এটা করে আমরা গেজেট নোটিফিকেশন করে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো কখন কে বড় টাকা হোল্ডার যারা ইনস্টিটিউশনাল ডিপোজিটার্স আছেন তারা কবে টাকা পাবেন, কিভাবে পাবেন, ইত্যাদি ইত্যাদি। এই ইস্যুগুলো আমরা সব ক্লারিফাই করব। এটা এখনও মানে 100% ফাইনালাইজড হয়নি। গেজেট নোটিফিকেশন হয়ে গেলে আপনারা তখন জানতে পারবেন। হ্যাঁ, আর যদি কিছু বলার থাকে কবি সাহেব আপনি বলবেন। আচ্ছা, তাহলে আপনারা একটু প্রস্তুত করেন কিছু। মাননীয় গভর্নর, আমার নাম জেমুনা সালো, আমি আছি বিজনেস স্ট্যান্ডার্ডে। আমরা জাস্ট আপনারা আছেন, সেই প্রসেসটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে চাইলে বন্ধ করে দেওয়ার মতো, এর সঙ্গে যারা জড়িত তাদেরও তো একটা ইন্টেনশন থাকতে পারে যে তারা স্টপ করে দেয়। সরকার করবে, কিন্তু কথা হলো যে সরকার তো দেশের স্বার্থেই করবে, জনগণের স্বার্থেই করবে। আমরা মনে করি যে আমরা যেটা করছি এটা জনগণের এবং দেশের স্বার্থে করছি, আমাদের আর্থিক খাতের স্বার্থে করছি এবং এটা সরকারের স্বার্থেই করছি। যে সরকারই থাকুক না কেন তার স্বার্থে, তারও কিন্তু এটা স্বার্থ এখানে জড়িত পজিটিভলি। কাজে এইটার সাকসেসটা আগামী সরকারের জন্য কিন্তু একটা বিশাল পজিটিভ স্টেবিলিটি দেবে, তাদেরকে স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক জিনিসই করা হয়ে গেছে যেটা আগামী সরকার বেনিফিটেড হবে আফটার ইলেকশন। কাজে আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তিত নই যে এখানে বিরাট রকমের ইরোশন হবে। আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসও দেখি, অনেক কিছুই আছে ভালো কিছু করা হয়েছে, সেটা কিন্তু পরবর্তী সরকার এসে কিন্তু আনডু করে নাই, সেটা কিন্তু থেকেই গেছে। তো আমরা আশাবাদী এটাও থাকবে, এখানে কোনো ওই ধরনের দুশ্চিন্তার কারণ নেই। ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য গভর্নমেন্ট, ফিউচার গভর্নমেন্টও, বর্তমান এবং ফিউচার গভর্নমেন্ট। বর্তমান সরকার তো সীমিত সময়, কিন্তু ফিউচার গভর্নমেন্টের জন্য এটা একটা বড় ভূমিকা রাখবে আগামীতে, যদি এই
মার্জিং প্রসেসটা সাকসেসফুল হয়, 75 লক্ষ ডিপোজিটরের ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পারবো। 75 লক্ষ লোকের সাথে কয় কোটি লোক জড়িত এখানে, বিশাল জনগোষ্ঠী ভোটার, এদের স্বার্থ দেখতে হবে তো। স্যার যাদের শেয়ার আছে এই ব্যাংকটাতে, অর্থাৎ এসালম সাহেবের বা নজরুল ইসলাম মজুমদারের যে শেয়ার, সেই শেয়ারটা কি বাজেয়াপ্ত হয়েছে এখন পর্যন্ত ফাইনালি? এই শেয়ার হোল্ডার আছে তারা কি পাবে এই ব্যাংক যদি একীভূত হয়? আমি বলি, এখানে আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স আছে সেটাকে আমরা ফলো করব। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা পৃথিবীর সব দেশে যেভাবে হয়ে থাকে সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটার প্রকৃত মূল্য কত, 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি। আমাদের হিসাবে সেটা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ বা 420 টাকার নেগেটিভ, এরকম সংখ্যা। অর্থাৎ 10 টাকারটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ 10 টাকা, নেগেটিভ 420 টাকা। তো 420 টাকা বা 350 টাকার নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না, কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। মানে এসালম বা নাসার যে শেয়ার, এটা কি বাজেয়াপ্ত হয়েছে এখন পর্যন্ত? এখানে তো শেয়ারটা জিরো হয়ে যাবে, কাজে আর তো বাজেয়াপ্ত করার কিছু দরকার নেই আমাদের। স্যার আমি ওবায়দুল্লাহ রনি সমকাল করতে চাইছি। আমার একটা কোশ্চেন স্যার, এই যে আজকে যে ব্যাংকগুলো অকার্যকর হয়ে গেল, আবার বলছেন যে বিজনেস রান করবে, তো এখন ধরেন এসআইবিএল এর একটা এলসি, এটা আসলে কি নামে এলসিটা হবে? না, এখনো এসআইবিএল নামেই ওটা চলবে যতদিন পর্যন্ত না আমরা পুরো মার্জার প্রসেসটাকে কমপ্লিট করি। এবং এটা আস্তে আস্তে ধাপে ধাপে হবে, প্রত্যেকটা ব্যাংক যে একই দিনে হবে তা তো না। হয়তো এলসি অপারেশনগুলো ধাপে 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 প্রত্যেকটা ব্যাংকটাকে নতুন ব্যাংকের সাথে মার্জ করে যাবে। আবার ম্যান পাওয়ারের ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, আইটি ইন্টিগ্রেশন হয়তো সময় একটু বেশি লাগবে, কারণ কেউ কেউ হয়তো তাদের টেকনোলজিক্যাল ব্যাকবোন খুব উইক, তাদের সময় লাগবে, হয়তো তাদেরটা পুরোটা স্ক্র্যাপ করে দিতে হবে, নতুন করে কিনে সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে। দিজ আর কমপ্লেক্স ইস্যুস। এটা আমরা একদিনে বা 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে যেটা সলভ হবে না, হবে না। একটা সাধারণত এই ধরনের মার্জার 2 বছর লাগে। এখানে আরও কমপ্লিকেটেড, বিকজ 5টা ব্যাংককে আমরা মার্জ করছি, 2টা ব্যাংক না। এটা স্ট্যান্ডার্ড চার্টার আর ইয়ের মতো না, দুটো গ্রিনলেস দা, সেখানে 2 বছর লেগেছে, আমাদের এইখানে আরেকটু সময় লাগতেও পারে। তো কাজেই এটা আমি এখনই সময় প্রেডিকশন করব না। আমি বলবো যেটা আমাদেরকে সিস্টেমেটিক্যালি মেথডিক্যালি আমাদেরকে এগিয়ে এগুলোকে সলভ করতে হবে। এভরি ডে উইল বি এ স্টার্ট। আমি ইমদাদুল্লাহ বাবু, এটিএম বাংলা থেকে। স্যার আমার ছোট একটা প্রশ্ন, সেটা হলো যে আপনি শেয়ারগুলো জিরো করে দিচ্ছেন, কিন্তু যারা প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তারা যদি এই মুহূর্তে আইনের আশ্রয় নেয়, তাহলে আপনি কিভাবে এটাকে সমাধান করবেন? না, আইনের আশ্রয় তো অবশ্যই কোর্ট উইল ডিসাইড অন দ্যাট। আমাদের তো আইনের ভিত্তি আছে, আমরা তো বেআইনিভাবে যাচ্ছি না। আইন বলছে যে তাকে কম্পেনসেশন করতে হবে অন দ্য বেসিস অফ দ্য নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে নেগেটিভ, আমি কি করে তাকে 1 পয়সাও দেবো? 1 পয়সা দেওয়ার ক্ষমতা তো আমার নাই। তারা যে লস করেছে সেই কিউমুলেটিভ লসের দায়ভার কে নিবে? আপনার কাছে একটা প্রশ্ন, যে যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয় তাহলে আমাদের হাতে এই সরকারের কাছে সময় খুব বেশি নাই। সেক্ষেত্রে আপনি বলছেন যে খুব দ্রুতই এই ব্যাংকগুলো মার্জ হবে। এখানকার গ্রাহকরা কিন্তু তাকিয়ে আছে আসলে কখন কি হয়। সেক্ষেত্রে স্যার কবে নাগাদ হতে পারে, এটা সম্পর্কে একটা সুনির্দিষ্ট সময় বা মাস এটা কি বলা যাবে কিনা স্যার? না, আপনি যেটা মিন করতে চাচ্ছেন যে ডিপোজিটররা তাদের অ্যাক্সেস টু ফান্ড কবে নাগাদ পেতে পারবে, এই তো? সেটা আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আমরা হয়তো এই মাসেই এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, আনকোয়েশ্চনেবলি এই মাসেই শেষের দিকের মধ্যেই এটা হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি রিজভিন আওয়াজ চ্যানেলে কাজ করি। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই মার্জার করতে গিয়ে আপনার কি মনে হয় যে আপনি জাস্টিস করেছেন আর কি ব্যাংকগুলোর প্রতি? কারণ 5টা ব্যাংকের কম্পোজিশন এবং সক্ষমতা একরকম ছিল না, এটা ব্যাংকের যারা পরিচালক তারা দাবি করেছেন। আবার এর চেয়ে খারাপ ব্যাংক, সেটা বিএনপির একজন প্রভাবশালী নেতা চেয়ারম্যান, সেই কারণে আপনারা নিতে পারেন নাই, এটাও তারা বলছেন। আপনার কি মনে হয় স্যার যে পার্সোনাল ভেন্ডারটা কাজ করছে কোনো নজরুল ইসলাম মজুমদার বা নাফিস আরাফাত বা এসালম সাহেব,
দেখুন, এখানে দুটো ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে এই 5টা হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংক। এইখানের সাথে আমি অন্যান্য নন শরিয়া ভিত্তিক ব্যাংককে আমি একীভূত করতে পারবো না। 2 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল ব্যাংক কিন্তু এগুলোই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে একটা ব্যাংক হয়তো একটু ভালো হলেও তারাও 50-এর উপরে তাদের এনপিএল রেশিও। কাজেই দে আর নন ভায়াবল এনিওয়ে, আইদার ওয়ে। অ্যান্ড তাদেরকে কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, এখনও তাদের রিকোয়েস্ট ফর লিকুইডিটি সাপোর্ট আমার অফিসে জমে আছে, যেটা এন্টারটেইন করা হয়নি। তো এই যে 10-12 হাজার কোটি টাকা করে একটা ব্যাংকে দেওয়া হয়েছে, তারপরেও তারা আরো 5-6-7 হাজার 10 হাজার চাচ্ছে কোটি। শেষ কোথায়? ভালো ব্যাংকটাই, আমি ভালো ব্যাংকের কথা বলতেছি। দে ডোন্ট হ্যাভ দ্য লিকুইডিটি, দে হ্যাভ দ্য মানি। তো কথা ওইটা বলে তো লাভ নাই। আমি তো 1 বছর 1 বছর টাইম দেওয়া হয়েছে তাদেরকে টু টার্ন ইট অ্যারাউন্ড। এবং আমি যেটা বললাম যে দে হ্যাভ ট্রাইড, আমি তাদেরকে কোনো দোষারোপ করবো না, কিন্তু কিছু জিনিস হওয়ার মতো নয়। ইটস ভেরি ডিফিকাল্ট। আমি আশরাফ নয়াদিগন্তে আছি। আপনি বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংকগুলো একীভূত করছেন এবং 10 টাকা শেয়ার, তো যাদের আপনি এই কারণে আপনি একীভূত করছেন, কিন্তু যাদের কারণে ব্যাংকটা এই অবস্থায় আসলো, যে যারা টাকাটা লুট করেছে তাদের ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ এই পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আছে কিনা, আর যে টাকাটা লুট হয়ে গেছে সেই টাকা ফেরত আনার কোনো প্রক্রিয়া আছে না, তাদের ব্যাপারে দৃশ্যমান কেসের ব্যাপারে আমি বলবো, যেমন অনেকগুলোই মামলা করা হয়েছে বাংলাদেশে, মামলা চলমান আছে, অনেকগুলো ইনভেস্টিগেশন চলছে। এসালামের প্রায় আমার মনে হয় 30টার মতো মামলা হয়ে গেছে অলরেডি। তো এগুলো বিভিন্ন ব্যাংক করছে, সরকার থেকে করছে, দুদক থেকে করছে, বিভিন্নভাবে মামলা হচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকের তো করার দরকার নেই। যারা অ্যাগ্রিভড পার্টি, ব্যাংকস, কনসার্ন ব্যাংকস, তারা করবে, তাদের সম্পদ নিয়ে গেছে, সরকার করবে, দুদক আছে, আমাদের সিআইডি আছে, তদন্ত হচ্ছে এবং নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। আজকেও অনেক তথ্য বেরিয়ে আসছে, একটু আগের মিটিংয়ে আমাদেরকে বলা হলো। তো এগুলো আমরা মানে বিচার পদ্ধতির প্রক্রিয়ার মাধ্যমেই আমরা সম্পত্তিগুলো অ্যাটাচ করা হয়েছে তাদের সবই তো অ্যাটাচ করা আছে বাংলাদেশে, কোনোটাই তো ফ্রি না যে বিক্রি করতে চাইলে তারা বিক্রি করে নিয়ে চলে যেতে পারবে, তা তো পারবে না। এখানে তাদের শেয়ার তো সবগুলি অ্যাটাচ করা আছে এবং পরবর্তীতে এই 5টা ব্যাংকের ক্ষেত্রে শেয়ারগুলো 0 হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে শেয়ারটা আলটিমেটলি আমরা আশা করব যে বিক্রি করে দিয়ে ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা হবে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কেস এটাকে সলভ করার চেষ্টা করছি। স্যার আমি আনিসুল ইসলাম, আমি ইলেকট্রিক কাজ করি। আর এখানে আইনের স্যার আমি এই 5টি ব্যাংকই তো পুঁজিবাজারে তালিকাভুক্ত, কিন্তু পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছে এই ব্যাংকগুলোর শেয়ারে, তাদের ক্ষেত্রে আসলে কি হবে? তারাও কি 0 হয়ে যাবে? না, এখানে প্রিন্সিপালটা একই, শেয়ার হোল্ডার ইজ এ ওনার, তাই না? যত ছোট একটা ভগ্নাংশই হোক না কেন, তো অ্যাজ এ ওনার তার অ্যাসেটের ভ্যালুটা কতখানি, শেয়ারের ভ্যালুটা কতখানি, আমি যেটা আগে বললাম, শেয়ারের ভ্যালুটা যদি 350 টাকা নেগেটিভ হয় বা 420 টাকা নেগেটিভ হয়, তাহলে কিভাবে বাংলাদেশ ব্যাংক বা আমরা কিভাবে তাকে 1 টাকাও দিতে পারবো? এটা একটা বড় ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে এখানে মোরাল হ্যাজার্ডের ইস্যু আছে। আজকে যদি আমরা এখানে বলি যে শেয়ার হোল্ডারদেরকে আমরা বেল আউট করব, তাহলে এটা শেষ কোথায়? তাহলে মানুষ কি রিস্ক অ্যাসেস করবে? বিনিয়োগের সময় তো আমাকে তো বিনিয়োগকারী হিসাবে রিস্কটাকে অ্যাসেস করে নিতে হবে। সে দায়িত্ব তো বিনিয়োগকারী, সে দায়িত্ব তো সরকার নেবে না, সে দায়িত্ব তো বাংলাদেশ ব্যাংক নেবে না। ইউ আর ইনভেস্টিং ইউর মানি, ইফ ইউ মেক মানি ইটস ইয়োর্স, ইফ ইউ লুজ মানি দ্যাটস অলসো ইয়োর। সরকার এখানে পজিটিভ দিকেও যাবে না, নেগেটিভ দিকেও যাবে না, নিজ দায়িত্ব পালন করবে। যে আপনি বলছেন ইসলামী ব্যাংকের শেয়ারগুলোকে আপনারা আইনিভাবে প্রক্রিয়া করবেন, কিন্তু স্যার যদি এসআরএম তো এখনো দৃশ্যমান এবং তার প্রভাব কোনোভাবে কমে নাই, তাদের এই শেয়ারগুলো যদি তারা একটা সময় পরে আবার হয়তো অন্য কোনো মাধ্যমে যদি আগের ইয়াতে ফিরে আসে, সেক্ষেত্রে কি করবেন? ইসলামী ব্যাংক ফিরবে না। আর ইসলামী ব্যাংকেরও এই 5 ব্যাংকের কাছে কমপক্ষে আমরা জানি যে 10,000 কোটি টাকার বেশি পাওনা আছে।
তারা কি ফিরে পাবে না, তাদেরটা মাইনাস হয়ে গেছে, এই যে এক। আর দুই হচ্ছে যে যদি ব্যাংকগুলো চালু হয় তাহলে এই ব্যাংকগুলোর উপর আস্থা পাবে, এই আস্থা তো সাংবাদিকরা না অন্যরাও তো পাচ্ছে না, আস্থা না হলে আবার সবাই একসঙ্গে টাকা তুলতে যায়, সেক্ষেত্রে সমাধান কোনটা হবে? থ্যাংক ইউ স্যার। দেখুন, আমরা 1.5 বছর 1 বছর পার করলাম, তো সবচেয়ে খারাপ সময়টা চলে গেছে অলরেডি। এখন ওই রকম আস্থাহীন হওয়ার মতো কারণ আমরা দেখি না। আমরা মনে করি যে আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড টু কোপ উইথ সিচুয়েশন। আমাদের অর্থনীতির যে, আমাদের ব্যাংকিং সিস্টেমের যে অবস্থাটা, আমরা জানি সমস্যাগুলো কোথায়, আমরা কিন্তু সেই সমস্যাগুলোকে ট্যাকেল দিয়েই আসতেছি। ব্যাংক রান বাংলাদেশে হয় নাই, একটা আস্থা আছে বলেই তো হয় নাই। সবাই তো বলছিল যে হবে, হয় নাই তো, দ্যাটস দ্য ফ্যাক্ট। তো আমরা আশা করব এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা বিশাল পরিবর্তন। তারা তাদের অ্যাক্সেস টু দেয়ার মানি পাবেন, তাদের জমানো টাকার উপর পুরো মার্কেট বেসড ইন্টারেস্ট তারা এখন থেকে পাবেন। স্যার, আমি শেখ আবদুল্লাহ, আমি বিডি নিউজের কাছে। স্যার, ব্যাংক অর্ডিন্যান্স অথরিটি যেটা বলেছেন সেটা নিয়ম অনুযায়ী স্যার ব্যাংকগুলোকে একটু সময় দেওয়ার কথা, তাদের একটা পরিকল্পনা জানানোর কথা। স্যার, সে অনুযায়ী আমরা শুনতে পেরেছি যে একটা পরিকল্পনা জানিয়েছে, তারা এই বিষয়টা ওভারকাম করতে পারবে কিনা। আপনারা বলছেন স্যার সেটা ওভারকাম করতে পারবে না। সেই বিজনেস প্ল্যানটা স্যার রিভিউ কোন কমিটি বলেছে বা কোন এক্সপার্টিসরা বলছে যে এই প্ল্যানটা ইফেক্টিভ হবে না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো স্যার, ফার্স্ট ব্যাংকই পুঁজিবাজার লিস্টেড কোম্পানি, আপনি প্রাইমারি রেগুলেটর, পুঁজিবাজার বিএসইসি সেকেন্ডারি রেগুলেটর। কোন প্রতিষ্ঠান যখন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তখন তার প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা হলো বিনিয়োগকারীদের এজিএম করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন প্রতিষ্ঠান যদি অবসান হয় বা লিমিটেশন হয় বা যদি বন্ধ হয়ে যায়, সেটা বিনিয়োগকারীদের পারমিশন নিয়ে করতে হবে। সেক্ষেত্রে বিএসইসির আইনের সঙ্গে আপনাদের এই আইনের সাংঘর্ষিক অবস্থানটা দাঁড়াচ্ছে কিনা, যদি আদালতে যায় তাহলে আপনাদের অবস্থানটা কেমন হবে? আদালতের ব্যাপারে আদালত ডিসাইড করবে, সেটা ব্যাপারে আমি কোনো জাজমেন্ট দিব না। আমি যেটুকু বলবো সেটা হচ্ছে ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের পরিচালনার যে আইনগত সেটা একটা নন ব্যাংকের পরিচালনা এবং আইনগত দিকের সাথে মিল থাকে না। ব্যাংক হচ্ছে একটা সিস্টেমিক অর্গানাইজেশন, এটা কোলাপস করলে লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এটা শত বা হাজারের সীমাবদ্ধ থাকবে না, লক্ষ লক্ষ 75 লক্ষ পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হবে। 75 লক্ষ হলে পরে কত কোটি টাকা জনগণ এখানে ইম্প্যাক্টেড হচ্ছে। এই জিনিসটাকে নিয়ে এই শেয়ার হোল্ডারদের হাতেই যেটার দায়িত্বভার থাকবে, এটা পৃথিবীর কোনো দেশে নাই। এই দায়িত্বটা, এটা ওভারসি করার দায়িত্ব হচ্ছে রেগুলেটরের। ব্যাংক ইজ এ রেগুলেটেড প্রতিষ্ঠান। রেগুলেশনের বাইরে গেলে ব্যাংকে লিকুইডেট বা ব্যাংকে শাস্তি দেওয়া বা ব্যাংকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব রেগুলেটরের। সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। হয়তো আরো আগে করতে পারলে ভালো হতো, হয় নাই, এখন করতে হবে। স্যার, আমি আনাস 71 টিভিতে কাজ করি। এই যে 5টা ব্যাংকের কথা বলা হচ্ছে, এরা বিভিন্ন সময় বন্ড ইস্যু করে 4000 কোটি টাকার মতো টাকা নিয়েছে। এই যে বন্ড ইস্যু করে যে টাকা নিয়েছে, এটার আসলে কি হবে? আমরা প্রত্যেকটা লায়াবিলিটিকেই সেটেল করার চেষ্টা করব। এই বিষয়ে আমি যেটা আগেই বলেছি যে আমাদের যে গেজেট নোটিফিকেশনটা, সেখানে সুস্পষ্টভাবে আমরা বলে দেব কে কোন ধরনের ইনভেস্টর বা বিনিয়োগকারী, এই ব্যাংকের আমানতকারী বিনিয়োগকারী যারাই থাকুক না কেন, তারা কিভাবে ফুললি কম্পেনসেটেড হবেন ওভার টাইম, সেটা আমরা গেজেট নোটিফিকেশনে সুস্পষ্টভাবে বলে দেব। কিন্তু পাবেন। ইসলামী ব্যাংকে যদি 10,000 কোটি টাকা এখানে থাকে, ইসলামী ব্যাংকও সেটা পাবে এক সময়, বা শেয়ার হোল্ডিং শেয়ার হয়তো পাবে, কোনো না কোনোভাবে পাবে। আপনারা মনে রাখবেন ইবিএল এর ক্ষেত্রে কি হয়েছিল, ডিপোজিটরকে শেয়ার দেওয়া হয়েছিল। আজকে সেই শেয়ারের ভ্যালু কি আসলে ডিপোজিটরের চেয়ে বেশি ছিল না? আলটিমেটলি তো তারা গেইনার হয়েছে। আমিও কনফিডেন্ট এই ক্ষেত্রে দ্য প্ল্যানিং অ্যান্ড দ্য রিসোর্সেস যেটা গভর্নমেন্ট কমিট করছে এখানে, আমরা যেটাকে করছি, ইটস মাচ বেটার দেন ইবিএল এর যে ম্যানেজমেন্ট করা হয়েছিল। আমরা এখানে যাদেরকে শেয়ারও দেওয়া হবে, দে উইল গেট মাচ মোর ফ্রম দেয়ার শেয়ার ভ্যালু দেন দিস। আমার ছোট্ট দুইটা প্রশ্ন। একটা হলো, আমরা বলছি মার্জার, এটা আগে আসলেই মার্জারের সংজ্ঞায় পড়ছে কিনা, আমার একটা মৌলিক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, এই ব্রিজ ব্যাংক হওয়ার পরে
এই ব্যাংক আবার যে এসালন যে কিনে নিতে পারবে না, আমি তো সব গভর্নমেন্ট 3 বছর বা 2 বছর রাখবে, এরপরে তো কোনো প্রাইভেটাইজেশন হবে, তখন তো এসালন এই ব্যাংকের শেয়ার নিতে পারবে না, বন্ধ করে নিতে পারবে না, তার নিশ্চয়তা আপনারা কিভাবে করবেন? দেখুন, কোর্ট সিস্টেমের মাধ্যমে এসালমের বিরুদ্ধে বা যারাই কোনো ধরনের অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে তো সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবেই তারা ফিট অ্যান্ড প্রপার টেস্টে আবার বাংলাদেশের ব্যাংকিং খাতে বা এসে কোনো একটা অবস্থান নেবে, এটা আমি অন্তত কল্পনা করি না, আশা করি না। আমাদের দেশ ওই পথে যাবে সেটা আমরা চিন্তা করতে পারি না। আমরা অবশ্যই আশা করব যে যারা অপকর্ম করেছেন তারা আইনগতভাবেই চিরকালের জন্য বাংলাদেশের আর্থিক খাত থেকে বিতাড়িত হয়েছেন। না, মার্জারের সংজ্ঞাই পড়ছে, কারণ এটার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস সবগুলো নতুন ব্যাংকে আমরা হ্যান্ড ওভার করে দেব। নতুন ব্যাংক অ্যাসেটও নিচ্ছে, লায়াবিলিটিও নিচ্ছে, মোস্টলি লায়াবিলিটি, অ্যাসেট তো দিচ্ছে সরকার। কাজেই এটা মার্জারই হচ্ছে, এবং এটা মার্জার এই জন্যই করা হচ্ছে যে যাতে লিকুইডেশন বা অন্য কিছু করতে গেলে আমাদের ডিপোজিটরদের বিশাল ক্ষতি হয়ে যেত। সেইখানে আমার ডিপোজিটরের স্বার্থে আমরা এটাকে মার্জার হিসাবে করছি। ব্যাংকটা হস্তান্তর গ্রহীতা ব্যাংক হিসেবে হস্তান্তর গ্রহীতা ব্যাংক হিসেবে যে 5টা ব্যাংকে আসলে 5 জন কে দায়িত্ব পাচ্ছে, আমরা নামগুলো নিয়ে বিভ্রান্তি হচ্ছে, যদি নামটা বলা পসিবল হয়। আরেকটা বিষয় স্যার জানার যে গ্রাহকদের টাকা ফেরতের বিষয়টা, অনেকেই আছে ক্যান্সার আক্রান্ত, অনেকেই জমানো টাকা ব্যাংকে রেখেছিল, এক্স্যাক্টলি রোডম্যাপ বলা পসিবল কিনা সাধারণ গ্রাহকরা হবে আসলে কবে থেকে টাকা ফেরত পাবে? এক্স্যাক্ট টাইমিং বলবো না, বাট এই মাসের মধ্যেই হওয়া উচিত বলে আমরা মনে করি। এখানে কিছু আইনগত প্রক্রিয়াগত বিষয় আছে যেটাকে 100% প্রেডিক্ট করাটা ঠিক নয়। আমাদেরকে স্টক টেকিংও করতে হবে যে 2 লক্ষ টাকা অ্যাসেট কারা কারা, কোন ব্রাঞ্চে, কোথায় তাদের অ্যাকাউন্টস, সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে। দিস আর লজিস্টিক্যাল, হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে। তো এগুলো করে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে, যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো। কিন্তু আমি এটাও আশা করব যে আপনার তো টাকার তো সবার ইমিডিয়েট দরকার নেই, যাদের দরকার আছে তারা অবশ্যই টাকা তুলবেন, কিন্তু যাদের নাই তারা যেন অহেতুক টাকা না তুলে, কারণ চিন্তার কোনো কারণ নেই। বেসিক্যালি নামগুলো ইতিমধ্যে পত্রিকায় চলে আসছে, ইউটিউবে নাকি চলে আসছে। তারপর আমি বলছি যেটা SIDL এ যাবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন, ইনি নির্বাহী পরিচালক, তার সাথে আরো 4 জন থাকবেন। ইউনিয়ন ব্যাংকে যিনি বদিউজ্জামান দিদার নির্বাহী পরিচালক, এবং তার সাথে আরো 4 জন যাবেন। গ্লোবাল জিম ব্যাংকে যাবেন জনাব মোহাম্মদ শওকতুল আলম, নির্বাহী পরিচালক। থ্যাংক ইউ। জানতে চাচ্ছিলাম স্যার, ঠিক আছে, আমি একটু শেষ করি। যারা আসলে ব্যাংকগুলো থেকে লুটপাট করে দিয়েছে তাদের দেশে কি পরিমাণ অর্থ আপনারা পেয়েছেন, এটার কোনো অ্যাসেট কখন আসবে, কিভাবে আসবে, কতটুকু আসবে আমরা জানি। থ্যাংক ইউ।